মৃত রাজার আহ্বান, এক রবার মানবের স্বপ্ন এবং 4 বন্ধুর এক দুঃসাহসিক সমুদ্রযাত্রা। এটিই ওয়ান পিস। গ্রেট পাইরেট এরা বা জলদস্যুদের স্বর্ণযুগের প্রেক্ষাপটে তৈরি এই কাহিনীতে আমরা অনুসরণ করব মাঙ্কি ডি লুফিকে। সমুদ্রের রাজা হওয়ার স্বপ্নে বিভোর লুফি গ্র্যান্ড লাইনের সন্ধানে বেরিয়ে পড়ে। তার এই যাত্রায় সে গড়ে তোলে এক অনন্য দল, কেউ তলোয়ারবাজ, কেউ ন্যাভিগেটর, কেউ বা দক্ষ গল্পকার। কিন্তু তাদের এই পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে নৌবাহিনীর বিশাল বহর এবং অন্যান্য ভয়ঙ্কর জলদস্যুরা। লুফিকে পারবে সব বাধা পেরিয়ে ওয়ান পিস খুঁজে পেতে? উত্তেজনা আর রোমাঞ্চে ঠাসা ওয়ান পিসের এই অদ্ভুত দুনিয়ায় চলুন আজই পা বাড়াই। শুরুতে আমাদের জলদস্যুদের জগতের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আজ সবথেকে বড় জলদস্যু ধরা পড়েছে। নৌবাহিনীর প্রধান অর্থাৎ সামুদ্রিক বলের ক্যাপ্টেন আজ তাকে মৃত্যুদণ্ড দিতে চলেছেন। তাই তাকে সবার সামনে আনা হয়েছে যাতে সবাই তার মৃত্যু দেখে শিক্ষা নিতে পারে এবং আজকের পর কেউ যেন আর জলদস্যু না হতে পারে। এই জগতের সমস্ত জলদস্যুদের খতম করে দেওয়া উচিত, কারণ এই জলদস্যু সেই সময় সবথেকে বড় এবং সবথেকে বিপজ্জনক ছিল, যে নিজের জীবনে প্রচুর ধন সম্পদ চুরি করেছিল এবং সেগুলো একটি বিশেষ জায়গায় লুকিয়ে রেখেছিল। সেই জলদস্যু সবাইকে জানায় যে সে সমুদ্রের মাঝে অনেক সম্পদ লুকিয়ে রেখেছে, তাই সে সবাইকে বলে সমুদ্রে গিয়ে তার সম্পদ খুঁজে বের করতে। এখন মানুষ এসব শুনে খুব খুশি হয়ে যায়। তারা তার নামে জয়ধ্বনি দিতে থাকে, কারণ এখন মানুষের মধ্যে গুপ্তধন খোঁজার নেশা জেগে উঠেছে। এটি দেখে সামুদ্রিক ঘাঁটির সর্দার বলে যে ওই দস্যুকে এক্ষুনি মেরে ফেলো। এরপর 2 জন সৈন্য তাদের বড় বল্লম দিয়ে তাকে আঘাত করে এবং দস্যুকে সেখানেই মারা যায়। কিন্তু এখন সমস্ত মানুষ সেখান থেকে চলে যেতে শুরু করে তার গুপ্তধন খোঁজার জন্য। তার মানে এখন তারা জলদস্যু হওয়ার মনস্থির করে ফেলেছে। এটি দেখে মেরিন বেসের প্রধান খুব রাগান্বিত হন, কারণ তার পরিকল্পনা উল্টে গিয়েছিল। তিনি চেয়েছিলেন জলদস্যুরা যেন মারা পড়ে। কিন্তু সেই জলদস্যুর মৃত্যুর পর এখন অনেক জলদস্যু সামনে এগিয়ে এসেছিল এবং এখন তারা সেই বড় জলদস্যুর গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ল। এরপরে আমাদের 22 বছর পরের কাহিনী দেখানো হয়। আমরা কাহিনীর নায়ককে একটি নৌকায় দেখি যার নাম লুফি। লুফিও সেই জলদস্যুর গুপ্তধন খুঁজতে যাচ্ছিল, কারণ সে সমুদ্রের সবথেকে বড় ডাকাত হতে চায় এবং সে নিজের যাত্রায় অনেক দূর পর্যন্ত চলে এসেছে। কিন্তু যে নৌকায় সে সাওয়ার ছিল তাতে এখন জল ঢুকতে শুরু করেছে, কারণ সে অনেক দিন ধরে যাত্রা করছিল। এখন সে ডুবতে চায় না, তাই তাড়াতাড়ি গিয়ে একটি ড্রামের ভেতরে বসে পড়ল। তার সমস্ত জিনিসপত্র জলে ভাসতে শুরু করল, আর যে ড্রামে সে লুকিয়েছিল অন্তত সেখানে সে ডুবে যাওয়া থেকে বেঁচে গেল। কিন্তু তারপর তার ড্রামটি ভাসতে ভাসতে 2টি জলদস্যু জাহাজের মাঝে পৌঁছে গেল। জাহাজ 2টি নিজেদের মধ্যে লড়াই করছিল। এখন এখানে বড় জাহাজের ক্যাপ্টেন ছিল একজন মহিলা। তাকে ধরার জন্য মেরিন বেস বড় পুরস্কার ঘোষণা করেছিল। সে তার সঙ্গীদের নিয়ে অন্য জাহাজের মানুষের ওপর হামলা করে দেয়। সে তাদের এক এক করে মারে এবং বন্দি করে ফেলে, তাদের নিজের জাহাজেও নিয়ে আসে। ক্যাপ্টেনের সঙ্গীরাও অন্য জাহাজের মালামাল লুট করতে শুরু করে এবং নিজেদের জাহাজে নিয়ে যায়। তারা সেই ড্রামটিকেও তুলে নিজেদের জাহাজে নিয়ে আসে, যার ভেতরে লুফি লুকিয়েছিল। রাত হওয়ার সাথে সাথেই লুফি ড্রাম থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু একটি ছেলে যে বন্দী ছিল সে লুফিকে বাইরে আসতে দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। লুফি নিজের হাত দিয়ে তার মুখ চেপে ধরে চুপ করায় এবং বলে, ভয় পেও না, আমি তোমাকে কিছুই বলবো না। তারপর লুফি তাকে নিজের সম্পর্কে বলে যে আমিও একজন জলদস্যু। সেই বন্দী ছেলেটি বলল, তোমাকে তো জলদস্যু মনে হচ্ছে না, কারণ তোমাকে দেখতে ভালো মানুষের মতো। লুফি উত্তর দিল, না, সব জলদস্যু একরকম হয় না, কেউ কেউ ভালোও হয়। এখন এখানে আমাদের লুফির ছোটবেলার দৃশ্য দেখানো হয়, আর আমরা জানতে পারি যে সে ছোটবেলা থেকেই জলদস্যু হওয়ার শৌখিন ছিল। লুফিও একজন জলদস্যু নায়ককে পছন্দ করত, যে নিজেও একজন দস্যু ছিল, আর লুফি তাকে নিজের হিরো বা নায়ক মানত। এখন যখন সেই দস্যু হিরো তার দলের সাথে ফিরে আসে, লুফি তাকে বলে, দয়া করে আমাকে তোমার দলে অন্তর্ভুক্ত করে নাও। তখন সে উত্তর দেয়, বাছা, তুমি এখনও ছোট, তুমি এখনও দস্যু হওয়ার জন্য প্রস্তুত নাও, এই কাজ অনেক বেশি বিপজ্জনক। এটি শুনে লুফি খুব উত্তেজিত হয়ে যায়। সে জাহাজের সবথেকে উঁচু অংশে চলে যায় এবং সবার নজর নিজের দিকে আকর্ষণ করে এবং তারপর সে ছুরি দিয়ে নিজের মুখে আঘাত করে এবং একটি দাগ তৈরি করে, যাতে সে সবাইকে দেখাতে পারে যে এখন আমি আর বাচ্চা নই এবং আমি একজন জলদস্যু হতে পারি।
কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে লুফি এই সব সেই বন্দি ছেলেটিকে বলছিল। সেই ছেলেটি তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে স্বপ্ন দেখতে পারো যে তুমি জলদস্যু হবে? কারণ জলদস্যু হওয়া কোনো বিশেষ ব্যাপার নয়। যার ওপর লুফি উত্তর দেয়, না, জলদস্যু হওয়া খুব ভালো ব্যাপার। কারণ জলদস্যু হয়ে তুমি তোমার বন্ধুদের সাথে সমুদ্র যাত্রা করতে পারো, তুমি রোমাঞ্চে যেতে পারো। আর যাই হোক, কেউ জলদস্যুদের কিছু বলেনি, তারা স্বাধীন। এই কারণেই আমি জলদস্যু হয়ে খুব খুশি। বন্দি ছেলেটি বলে, আমিও স্বাধীন হতে চাই, কিন্তু এই জাহাজের ক্যাপ্টেন আমাকে এখানেই বন্দি করে রেখেছে, আর সে আমাকে কখনো স্বাধীন হতে দেবে না। ক্যাপ্টেনের নাক ডাকার শব্দ অনেক জোরে আসছিল। লুফি জিজ্ঞেস করে, এটা কি? এটা কেমন শব্দ? তুমি কি এখানে কোনো সামুদ্রিক দানব রেখেছ? যার ওপর বন্দি ছেলেটি বলে যে এটি ক্যাপ্টেনের নাক ডাকার শব্দ। এখন বন্দি ছেলেটি চুপি চুপি লুফিকে উপরে নিয়ে যায় এবং বলে যে সবাই ঘুমিয়ে আছে, তো তুমি এখান থেকেই পালিয়ে যাও। এখন লুফি সেখান থেকে যাচ্ছিল, কারণ সবাই তাকে এই হাঙ্গামার কারণে চিনে ফেলেছিল এবং তারা সবাই ঘুম থেকে জেগে ওঠে। তারপর ক্যাপ্টেনও এখানে আসে। এখন ক্যাপ্টেন ভাবে যে বন্দি ছেলেটি আমার সাথে প্রতারণা করছিল, সেও এখান থেকে পালাচ্ছিল, তাই সে দুজনের ওপরই নিজের অস্ত্র দিয়ে হামলা করে দেয়। সবথেকে আগে সে বন্দি ছেলেটিকে মারে, কিন্তু লুফি সামনে আসে এবং তার অস্ত্র সরিয়ে দেয় আর বন্দি ছেলেটিকে বাঁচায়। তারপর সে একাই ক্যাপ্টেনের সাথে লড়তে শুরু করে এবং তার সঙ্গীদের সাথেও। যদিও ক্যাপ্টেনের সঙ্গীরা তার উপর গুলি চালায়, কিন্তু একটি গুলিও লুফির কোনো ক্ষতি করতে পারে না। এটি দেখে ক্যাপ্টেন রেগে যায় এবং সে তার ভারী অস্ত্র তুলে নেয় আর লুফির পেটে আঘাত করে। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো, লুফি নিজের শরীর ইলাস্টিক বা স্থিতিস্থাপক বানিয়ে নেয়, আর এইভাবে সে তার হামলা থেকে বেঁচে যায়। এটি দেখে ক্যাপ্টেন বেশ অবাক হয়ে যায়, সে নিজের শরীর কিভাবে স্থিতিস্থাপক বানিয়ে নিল। তারপর লুফি নিজের হাত লম্বা এবং স্থিতিস্থাপক করে নেয় এবং জাহাজের অন্য পাশে চলে যায়। তারপর ক্যাপ্টেনও সেখানে চলে আসে। সে আবারও নিজের অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে, কিন্তু লুফি পেছনে সরে যায়। তারপর জাহাজের চাকা ভেঙে যায় এবং আগুন লেগে যায়। এই সব দেখে ক্যাপ্টেন খুব রেগে যায়। সে সেই বন্দি ছেলেটির ওপর নারাজ ছিল, তাই সে নিজের অস্ত্র দিয়ে তার উপর হামলা করে। কিন্তু তারপর লুফি সামনে এগিয়ে যায়, অস্ত্রটি তার মাথায় এসে লাগে, তার মাথা থেতলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তার কিছুই হয় না। এরপর লুফি তার সবথেকে বিপজ্জনক চাল ব্যবহার করে, অর্থাৎ তার মারার সবথেকে সেরা পদ্ধতি। সে নিজের হাত দুটো লম্বা এবং নমনীয় করে তোলে এবং একটি বিশাল ঘুষি মারে, আর সে তা দিয়ে ক্যাপ্টেনের উপর হামলা করে, যার ফলে ক্যাপ্টেন দূরে সমুদ্রে গিয়ে পড়ে আর তার কাজ খতম হয়ে যায়। এখন লুফির শক্তি দেখে সেখানে উপস্থিত সমস্ত মানুষ বেশ অবাক এবং ভীত হয়ে গিয়েছিল, তাই তারা হার মেনে নিল। এখন লুফি নিজের কারনামায় খুব খুশি ছিল, আর সে বন্দি ছেলেটির সাথে যেতে প্রস্তুত ছিল। এবার দেখি একজন তলোয়ারবাজকে, যার কাজ হলো জলদস্যুদের ধরা এবং মেরে ফেলা। এখন এখানে একজন লোক এলো যে একজন যোদ্ধা ছিল। সে তলোয়ারবাজকে বলে যে সে যেন তার সাথে যুক্ত হয়, কিন্তু সে সরাসরি মানা করে দেয়। মানা শুনে সেই যোদ্ধা তলোয়ারবাজের সাথে লড়াই শুরু হয়ে গেল। সে তলোয়ার চালানোয় খুব মাহির ছিল। সে দ্রুত নিজের তলোয়ারগুলো ঘোরাতো এবং যোদ্ধার সাথে লড়াই করত। তারপর এক সুযোগে সে খুব সহজেই নিজের তলোয়ারগুলো চালালো। সে যোদ্ধাকে কেটে ফেলল এবং তাকে দুই টুকরায় ভাগ করে দিল। এইভাবে তলোয়ারবাজ এই লড়াই জিতে নিল। লুফি এবং বন্দি ছেলেটি সেই জাহাজ থেকে নেমে গিয়েছিল। এখন তারা একটি ছোট নৌকায় এগিয়ে যাচ্ছিল। যেহেতু সেই ছেলেটি লুফির প্রাণ বাঁচিয়েছিল আর লুফি বিনিময়ে তার প্রাণ বাঁচালো, তাই তারা বন্ধু হয়ে গেল। বন্দি ছেলেটি তার শক্তি দেখে বেশ অবাক ছিল, তাই সে লুফিকে জিজ্ঞেস করে, তুমি এই নমনীয়তার শক্তি কোথায় পেলে? লুফি তাকে বলে, যখন আমি ছোট ছিলাম তখন সেই জলদস্যু হিরো আমার দলে নিতে চায়নি, তখন আমি রেগে গিয়ে এক বিশেষ ধরনের ফল খেয়ে ফেলি। তারপর আমি এই নমনীয়তার শক্তি পেয়ে যাই, কারণ যখন সেই জলদস্যু হিরো আমার হাত ধরত তখন আমি সেখান থেকেই এগিয়ে যেতাম। আমার হাত লম্বা হয়ে যেত এবং নমনীয় হয়ে যেত। তারপর সেই বন্দি ছেলেটি জিজ্ঞেস করে, এখন আমরা কোথায় যাচ্ছি? লুফি বলে, আমরা গ্র্যান্ড লাইনে যাচ্ছি, অর্থাৎ সেই জায়গায় যেখানে মহান জলদস্যুর গুপ্তধন লুকানো আছে। সেই ছেলেটি জিজ্ঞেস করে, তুমি কি গ্র্যান্ড লাইনের রাস্তা জানো? লুফি উত্তর দেয়, না, আমি জানি না। কিন্তু এখন সেই ছেলেটি বলে, আমারও তোমার মতো একটি স্বপ্ন আছে। আমি আসলে মেরিন সৈনিক হতে চাই, যাতে আমি দুর্বল মানুষদের সাহায্য করতে পারি। এটি শুনে লুফি বলে, ঠিক আছে, এক কাজ করি, এখন আমরা এখান থেকেই মেরিন বেসে চলি। সেখান থেকে আমি গ্র্যান্ড লাইনের নকশা নিয়ে আসি, আর তুমি সেখানেই থেকে মেরিন সৈনিক হতে পারো। তখন সেই বন্দি ছেলেটি বলল, বাহ, এটা তো খুব চমৎকার আইডিয়া, চলো করি। আর এখন এই দুজনে মেরিন বেসের দিকে রওনা হয়ে যায়।
এরই মধ্যে আমরা নামি নামের একটি মেয়েকে দেখি যে সমুদ্রে নিজের নৌকায় ছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল। সে প্রায় মরতে বসেছিল কারণ সে খুব দুর্বলতা অনুভব করছিল। যখন সে চোখ খুলল তখন সে একটি বড় নৌকা দেখল যাতে দুটি ছেলে ছিল। যখন নামি তাদের কাছে সাহায্য চায় তখন সে জানতে পারে যে এই দুজনেই জলদস্যু। তাই সে নিজের নৌকায় রাখা বাক্সটিকে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে। মনে হচ্ছিল যেন তাতে দামি কিছু আছে। এটি দেখে সেই দুটি ছেলে নিজেদের নৌকা থেকে নামের নৌকার কাছে আসে এবং সেই বাক্সটি খোলার চেষ্টা করে। যেই তারা বাক্সটি খোলে তাতে কিছুই ছিল না। এখন যখন ছেলেরা উপরের দিকে তাকালো তখন নামি তাদের নৌকা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে এই পুরো নাটকটি করেছিল যাতে ছেলেরা তার নৌকায় আসে এবং সে তাদের নৌকা নিয়ে চম্পট দিতে পারে। আর এখন নামি ও পাশের মারিন বেসে চলে আসে। সেখানে লুফি এবং বন্দি ছেলেটি হোটেলে বসে খাচ্ছিল, যেখানে তলোয়ারবাজও আসে। একটি মেয়ে নিজের হাতে তার জন্য খাবার তৈরি করে, কিন্তু তারপর সেই মারিন ক্যাপ্টেনের বেয়াদব ছেলে এখানে চলে আসে। সে মেয়েটির হাত থেকে খাবার ছিনিয়ে নেয় এবং নিচে ফেলে দেয়, তারপর নিজের পা দিয়ে তা মারিয়ে দেয়। এরপর সে মেয়েটির সাথে খুব খারাপ ব্যবহার করে। মেয়েটি খুব দুঃখ পায়। তলোয়ারবাজের এটি মোটেও পছন্দ হয়নি, তাই সে মারিন ক্যাপ্টেনের ছেলেকে বলে যেন মেয়েটির কাছে ক্ষমা চায়। যার উপর বেয়াদব ছেলেটি হাসে এবং বলে, কি বললে? আমাকে এই মেয়েটির কাছে ক্ষমা চাইতে হবে? কখনো না। এই বলে সে নিজের তলোয়ার বের করে। এটি দেখে তলোয়ারবাজও নিজের তলোয়ার বের করে। মাত্র 2-3টি আঘাত করেই সে তাকে হারিয়ে দেয়। এটি দেখে আরও কিছু লোক তলোয়ারবাজের কাছে লড়াই করতে আসে, কিন্তু সে একজনকে লাথি মেরে ফেলে দেয়। একজনের মাথা টেবিলের ওপর ঠুকে দেয়, দুজনের বাহু ধরে ভেঙে দেয়। তারপর তাদের একপাশে ছুঁড়ে ফেলে মারতে থাকে। একজনকে ধরে ঘোরায় এবং জোরে লাথি মারে। তখনই নামিও এখানে আসে। সেও একজন লোকের মাথা টেবিলের ওপর ঠুকে দেয়, তাকে আহত করে একপাশে সরিয়ে দেয়। এখন বন্দি ছেলেটি খুব ভীত ছিল। টেবিলের নিচে লুকিয়ে সে সবকিছু দেখছিল। লুফি এই লড়াইয়ের খুব আনন্দ নিচ্ছিল। তলোয়ারবাজ সমস্ত মারিন সৈন্যদের মেরে দিল। তারপর সে মারিন ক্যাপ্টেনের ছেলেকে ধরে ফেলল। সে তাকে মেরেই ফেলত। তখনই ছেলেটি বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি ক্যাপ্টেনের ছেলে, যা চাও দেব। এটি শুনে তলোয়ারবাজ তাকে আপাতত ছেড়ে দেয় এবং তার বাবা মারিন ক্যাপ্টেনের কাছে নিজের পুরস্কার নিতে আসে, কারণ তার কাজও ছিল জলদস্যুদের মেরে ফেলা। কিন্তু মারিন ক্যাপ্টেন বলে, সবার আগে তুমি আমাকে পুরস্কার দেবে, সেটি হলো তোমাকে আমার সাথে 7 দিন জেলে থাকতে হবে। এর উপর তলোয়ারবাজ বলে, যদি তুমি আমাকে জেলে ঢোকানোর চেষ্টা করো তবে তোমার ছেলে আগে মরবে। এটি শুনে মারিন ক্যাপ্টেনের ছেলে রেগে যায় এবং তার বাবাকে বলে, বাবা আপনি কি করছেন, তাকে টাকা দিয়ে দিন। কিন্তু তার বাবা তাকে থাপ্পড় মেরে দুয়ে ছুঁড়ে ফেলে দেন। এখন মারিন ক্যাপ্টেন তলোয়ারবাজকে বলে, তোমার এই কাজের পর কোনো মারিন বেস তোমাকে পুরস্কার দেবে না, তা তুমি যত জলদস্যুই মারো না কেন। এখন তোমার কাছে 2টি বিকল্প আছে, হয় তুমি আমাদের সাথে কাজ করো অথবা আমার সাথে 7 দিন জেলে থাকো। তখন তলোয়ারবাজ বলে, আমি তোমার সাথে কাজ করব না, কিন্তু হ্যাঁ আমি 7 দিন জেলে থাকা স্বীকার করছি। এখন সে ধরা পড়েছে এবং জেলে বন্দী, তাকে বেঁধে রাখা হয়েছে। পরের দিন লুফিও এখানে আসে গ্র্যান্ড লাইনের নকশা চুরি করতে। লুফি একটি ছোট পথ দিয়ে এসেছিল। সে দেখল যে তলোয়ারবাজ সেখানে ভালোভাবে বাঁধা আছে। তারপর সে তার দড়িগুলো খুলে দিল এবং তাকে মুক্ত করে দিল। তারপর সেখান থেকেই ফিরে গেল যেখান থেকে এসেছিল। সেখানে নামি একজন মারিন অফিসারের ইউনিফর্ম চুরি করে নেয়। সেটি পরে সে ভেতরে চলে যায়, কারণ সেও এখানে গ্র্যান্ড লাইনের নকশা চুরি করতে এসেছিল। কিন্তু যখন সে নকশা খুঁজছিল তখনই 2 জন মারিন অফিসার ভেতরে আসে এবং তাকে চিনে ফেলে যে নামি কোনো মারিন অফিসার নয়, শুধু ইউনিফর্ম পরেছে। তো তারা তার ওপর হামলা করে দেয়, কিন্তু নামিও দ্রুত এগিয়ে যায়। সে একজন পুরুষ অফিসারকে নিজের পায়ে আটকে নিচে ফেলে দেয় এবং একজন মহিলা অফিসারের ওপর লাঠি দিয়ে হামলা করে এবং নিজের কাজ খতম করে নেয়। এরই মধ্যে ছাদ ভেঙে লুফিও এখানে চলে আসে, কারণ সে সবকিছু শুনে নিয়েছিল এবং এখন দুজনেই জানতে পারল যে আমরা গ্র্যান্ড লাইনের নকশা চুরি করতে এখানে এসেছি। এখন লুফি সামুদ্রিক ক্যাপ্টেনের অফিসের দিকে যেতে শুরু করে, কারণ গ্র্যান্ড লাইনের নকশা সেখানেই রাখা থাকে। তারপর নামিও তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ সামুদ্রিক ক্যাপ্টেন তাদের সামনে চলে আসে এবং যেহেতু নামি ইউনিফর্ম পরেছিল তাই সে তাকে সামুদ্রিক কর্মকর্তা মনে করে বসে। নামি তাকে বলে যে আসলে আমি এইমাত্র এই কয়েদিকে গ্রেফতার করেছি, তাই আমি তাকে জেলে ঢোকাতে যাচ্ছিলাম। এটি শুনে ক্যাপ্টেন এখান থেকে চলে যায়। কিন্তু এখানে আমরা দেখলাম যে নামি খুব চতুর। সে মারিন ক্যাপ্টেনের পকেট কেটে নিয়েছিল এবং এখন তার অফিসের চাবিগুলো তাদের কাছে চলে এসেছিল। তো এখন তারা দুজনে চাবি দিয়ে তালা খোলে এবং তার অফিসে ঢুকে পড়ে।
আলাদা আলাদাভাবে তারা গ্র্যান্ড লাইনের নকশা খুঁজতে থাকে। মারিন ক্যাপ্টেন এখন সেই জায়গায় আসে যেখানে সেই 2 অফিসার পড়েছিল যাদের নামই এইমাত্র মেরেছিল। 2 অফিসার মারিন ক্যাপ্টেনকে জানায় যে লাল চুলের মেয়েটি হলো সেই নামী। সে কোনো মারিন সৈনিক নয়, আসলে সে এখানে অনুপ্রবেশ করেছে, সে একজন জলদস্যু। এটি শোনা মাত্রই মারিন ক্যাপ্টেনের মনে পড়ে গেল যে সে আমার অফিসে গিয়েছে, তাই সে এখানে এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দিল। সেখানে লুফি এবং নামি সেই সিন্দুকটি খুঁজে পেয়েছিল যার মধ্যে গ্র্যান্ড লাইনের নকশা রাখা ছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা সেই সিন্দুকটি খুলতে পারল না। তারপর মারিন ক্যাপ্টেনও বাইরে চলে এলো। সে দরজায় ধাক্কা দিতে লাগলো এবং তাদের দরজা খোলার জন্য বলতে লাগলো, কিন্তু এখানে লুফি সিন্দুকটিকে শক্ত করে ধরে রেখেছিল। নামি তার পেছন থেকে এলো এবং তাকে জোরে জড়িয়ে ধরল। এখানে লুফি তার ইলাস্টিক পাওয়ার ব্যবহার করে, নিজের হাত দুটো টানে এবং প্রসারিত করে। তারপর দুজনে লাফ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, সাথে সেই সুরক্ষিত বক্সটিও নিয়ে নেয়। দুজনে এখানে নিরাপদে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপর মেরিন অফিসাররা সেখানে চলে আসে এবং চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে। কিন্তু লুফি এবং নামি খুব সাহসীর সাথে তাদের মোকাবেলা করে। লুফি তার ঘুষি দিয়ে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর নামি লাঠি দিয়ে মারে এবং তাদের খতম করে দেয়। তারপর তলোয়ারবাজও নিজের তলোয়ার নিয়ে সেখানে আসে। সে দেখে যে লুফি এবং নামি তারা দুজনেই বাচ্চা এবং তাদের মারছে, তাই সেও তাদের সাহায্য করার জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। যেই একজন সৈনিক তার কাছে এসে তাকে মারতে উদ্যত হয়, সে তাকে লাথি মারে এবং আলাদা করে দেয়। তারপর সে লাফিয়ে একজন অফিসারের মুখের ওপর গিয়ে পড়ে। সে অন্য একজনকে তলোয়ার দিয়ে মারে এবং তাকেও আলাদা করে দেয়। আর এই 3 জন মিলে সমস্ত মারিন সৈনিকদের মেরে ফেলে। এই 3 জন তখনও দাঁড়িয়েছিল যখন মারিন ক্যাপ্টেন এখানে আসে। সে তাদের সাথে লড়তে এসেছিল কারণ তার হাতে ব্লেড অস্ত্র ছিল, যা দিয়ে সে তাদের উপর হামলা করে। কিন্তু তারপর লুফি এবং তলোয়ারবাজ তার সামনে চলে এলো এবং তার সাথে লড়তে শুরু করলো। যদিও তলোয়ারবাজ তার 2টি তলোয়ার দিয়ে লড়ছিল, কিন্তু মেরিন ক্যাপ্টেন খুব সাহসী ছিল, সেও বেশ শক্তিশালী ছিল, তাই তলোয়ারবাজকে তার 3য় তলোয়ারটিও বের করতে হলো। এখানে লুফিও তার ইলাস্টিক শক্তির ব্যবহার করলো। সে নিজের হাত লম্বা করলো এবং তার মোকাবিলা করলো, কিন্তু মেরিন ক্যাপ্টেনও তার হাত সহজেই ধরে ফেলল। এখন তলোয়ারবাজ তার 3য় তলোয়ারটি মুখে রাখে এবং 2 হাতে 2 তলোয়ার নিয়ে ক্যাপ্টেনের সাথে লড়াই শুরু করে দেয়। যেই সে ক্যাপ্টেনকে একটি তলোয়ার দিয়ে আঘাত করে, সে ক্যাপ্টেন লাফিয়ে ওঠে এবং দূরে গিয়ে পড়ে। আর এখন এখানে লুফিও তার স্পেশাল মুভ ব্যবহার করে, অর্থাৎ নিজের বাহু লম্বা করে একটি বিশাল ঘুষি মারে। সে ক্যাপ্টেনের মুখে আঘাত করে, যার ফলে সেও দূরে গিয়ে ছিটকে পড়ে আর সেখানেই পড়ে থাকে। আর এখন অবশেষে তারা মেরিন সেনাবাহিনী এবং মেরিন ক্যাপ্টেনের হাত থেকে বেঁচে যায়, যাতে তারা খুব খুশি হয়। তলোয়ারবাজ তাদের আরও সাহায্য করে। সে সিন্দুকটি তুলে লুফির জাহাজ পর্যন্ত নিয়ে যায়। এখান থেকে যাওয়ার আগে মেরিন ক্যাপ্টেনের ছেলে বন্দুক নিয়ে এখানে আসে, কিন্তু তারপর বন্দি ছেলেটিও এখানে চলে আসে এবং সে তাকে জোরে একটি চড় মারে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। লুফি তাকে দেখে খুব খুশি হয় যে তুইও এখানে চলে এসেছিস, আর এখন সেও ভাবে যে তাকে নিজের সাথে নিয়ে চলি, কারণ এখন মেরিন সেনারা তাদের পেছনে ছিল। যার উপর বন্দি ছেলেটি বলে, না তুমি যাও, আমি এখানেই থাকব, নিজের স্বপ্ন পূরণ করতে হবে, আমি একজন ভালো মেরিন অফিসার হব, মানুষকে সাহায্য করার জন্য এবং বর্বরতা শেষ করার জন্য। তার কথা শুনে লুফি খুব প্রভাবিত হয়, আর এখন সে নামি এবং তলোয়ারবাজকে সেই নৌকায় তুলে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এখন আমরা আবার মেরিন বেসের প্রধানকে দেখি, যিনি 22 বছর আগে সবথেকে বড় জলদস্যুকে ধরেছিলেন এবং তাকে শাস্তি দিয়েছিলেন। এখন বেসের প্রধান জানতে পারেন যে তাদের মেরিন বেস থেকে কেউ গ্র্যান্ড লাইনের নকশা চুরি করে নিয়েছে। এটি জানতে পেরে বেসের প্রধান খুব রাগান্বিত হন, আর এখন তিনি নিজেও এই মেরিন বেসে চলে আসেন। তারপর আমাদের একজন জোকারকে দেখানো হয়, যে নিজেও একজন জলদস্যু ছিল, আর তারও গ্র্যান্ড লাইনের নকশা প্রয়োজন ছিল, তাই সে নিজের লোকেদের লুফির পেছনে পাঠালো, যাতে তারা নকশাটি চুরি করতে পারে। লুফি, নামি এবং তলোয়ারবাজ নৌকায় এগিয়ে যাচ্ছিল। এখানে নামি খুশি মনে সিন্দুকটি খোলে, যেখান থেকে তারা গ্র্যান্ড লাইনের নকশা পায়। এটি দেখে তারা খুব খুশি হয়ে যায়। এখানে নামি লুফি এবং তলোয়ারবাজকে জানায় যে পৃথিবীর সমুদ্র 4টি অংশে বিভক্ত, আর মাটির সেই লাইন যা সমুদ্রের সাথে মিশে তার উপর আরও একটি লাইন আছে, একে গ্র্যান্ড লাইন বলে। গুপ্তধন সেখানেই আছে, তো এখন আমরা সেখানে গিয়ে গুপ্তধন খুঁজব। তারা কথা বলছিল, ঠিক তখনই তারা বাইরে থেকে কোনো কিছুর শব্দ বা আলোড়ন অনুভব করল। আসলে জোকারের জলদস্যুরা তাদের নৌকায় হামলা করেছিল। তার জলদস্যুরা আকাশে ছিল, সেখান থেকে তারা অজ্ঞান করার গ্যাস ছড়িয়ে দেয়। যেই সেই গ্যাস মানুষের ভেতরে গেল, তাদেরও শোকামাত্রই জ্ঞান হারিয়ে গেল। এখানে অজ্ঞান হওয়ার আগে লুফি সেই দস্যুদের দেখে নিয়েছিল, তাই সে দ্রুত গ্র্যান্ড লাইনের নকশা নিজের মুখে লুকিয়ে ফেলে। তারপর সে নিজেও অজ্ঞান হয়ে যায়।
এরপর যখন এই তিনজনের জ্ঞান ফেরে তখন দেখে যে আমরা একটি বড় বাক্সের ভেতর বন্দী, আর তাদের সমস্ত মালামাল জোকারের জলদস্যুরা ছিনিয়ে নিয়েছে। কিন্তু লুফি তাদের চিন্তা না করতে বলে, গ্র্যান্ড লাইনের নকশা পুরোপুরি আমার কাছে সুরক্ষিত আছে, এটা আমার পেটের ভেতরে আছে। এখন যেই বাক্সটি খোলে তারপর এই তিনজন একটি মঞ্চের উপর থাকে, যেখানে জোকার এবং তার সঙ্গীরা শো বা প্রদর্শনী দেখাচ্ছিল। এখানকার দর্শক সারি ছিল কয়েদিরা, তাদের গোলাম বানিয়ে এখানে তালি বাজাতে বাধ্য করা হচ্ছিল। এখন এই সব কিছুর ক্যাপ্টেন এখানে আসে। যেই সে তাকে দেখে, লুফি চিনে ফেলে যে সে একজন জলদস্যু, তার জন্য অনেক পুরস্কারও রাখা হয়েছে। লুফি এখানে জোকারকে বলে, শিগগিরই দেখবে আমি জলদস্যুদের রাজা হতে চলেছি। যার উপর জোকার হাসতে হাসতে বলে, ও তুমি জলদস্যুদের রাজা হবে? দেখবে আমি হব যখন আমি গ্র্যান্ড লাইনের নকশা চুরি করে নেব, আর তারপর সেই গুপ্তধন হাসিল করব। এই বলে জোকার গ্র্যান্ড লাইনের নকশা চায়, কিন্তু তারপর চতুর নামই সামনে চলে আসে এবং বলে, কোন নকশার কথা বলছো? তুমি কি জানো আমাদের কাছে নকশার চেয়েও বেশি কিছু আছে? এই বলে সে লুফির টুপিটি নিয়ে নেয় এবং সে এটিকে বাতাসে উড়িয়ে দিল। এখন যখন সবার নজর ওপরের দিকে ছিল তখন সে সুযোগ পেয়ে গেল এবং এখান থেকেই পালিয়ে গেল। লুফি আবারও নিজের হাত বাড়িয়ে নিজের টুপিটি ধরার চেষ্টা করে। এখন তার ইলাস্টিক শক্তি দেখে সবাই খুব দুশ্চিন্তায় আছে, এমনকি জোকারও। সে এমনটা কিভাবে করল? এখন যখন নামি সার্কাস থেকে বাইরে আসে তখন দেখে যে জোকার তাদের পুরো শহর তছনছ করে দিয়েছে। শহরের এই খারাপ অবস্থা দেখে সেও চিন্তায় পড়ে যায়। তখনই জোকারের লোকেরা সেখানে এসে তাকে ধরে ফেলে এবং তাদের মুখিয়া বা প্রধান জোকারের কাছে নিয়ে যায়। তারপর জোকারের লোকেরা তলোয়ারবাজ এবং নামিকে ধরে ফেলে এবং তাদের সাথে নিয়ে যায়। জোকার লুফির কাছে আসে এবং গ্র্যান্ড লাইনের নকশা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু লুফি কিছুই বলে না। এই কারণে জোকার রেগে যায় আর লুফিকে শাস্তি দেবার জন্য তার হাত এবং পা বেঁধে দেয়। তারপর সেগুলোকে টেনে টেনে লম্বা করে দেয়, কারণ তার মনে হয়েছিল যে এতে লুফির কষ্ট হবে। কিন্তু লুফি হাসছিল, কারণ তার কষ্ট হচ্ছিল না, বরং মজা লাগছিল। এখন যখন জোকার লুফির কাছে আসে তখন তাকে তার টুপি দেখে চিনে ফেলে। এটা তো পাইরেট হিরোর ক্যাপ। তারপর এখানে জোকার তাকে বলে যে যখন আমি তোমার বয়সে ছিলাম তখন আমি এবং পাইরেট হিরো একই দলে ছিলাম, কিন্তু সেও আমাকে ধোঁকা দিয়েছে। এখন লুফির কাছ থেকে নকশা নেওয়ার জন্য জোকার কিছু একটা করে। সে নিজের সামনে একটি বাচ্চাকে নিয়ে আসে এবং বলে যে যদি তুমি নকশা না দাও তবে আমি একে মেরে ফেলব। এটি দেখে লুফি রেগে যায় আর কোনোভাবে নিজেকে মুক্ত করে নেয়। তারপর সে তার বিশেষ চাল ব্যবহার করে, অর্থাৎ নিজের হাত টানে এবং একটি বিশাল ঘুষি মারে জোকারের মুখে। জোকারের মাথা ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীর থেকে আলাদা হয়ে দূরে গিয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মাথা বিচ্ছিন্ন হওয়ার পরও জোকার মরে যায়নি, বরং জীবিত ছিল। তার কাটা মাথা কথা বলছিল আর হাসছিল, আর শরীরও নিজের কাজ করছিল। তারপর তার মাথা ফিরে আসে এবং শরীরের সাথে জুড়ে যায়। এটি দেখে লুফি খুব অবাক হয়ে যায়। তারপর জোকার তাকে জানায় যে তোর মতো আমিও সেই বিশেষ ফল খেয়েছিলাম, তাই আমি এই শক্তি পেয়েছি যে আমি নিজের শরীরকে টুকরো টুকরো করে কাটতে পারি এবং আবার জুড়েও দিতে পারি। এখন জোকার সেখানে দাঁড়িয়ে আছে, নিজের হাত আলাদা করে এবং তার হাত লুফির দিকে পাঠিয়ে দেয়। সে আবারও সেই অজ্ঞান করার গ্যাস ছাড়ে, যার ফলে লুফিও অজ্ঞান হয়ে যায়। সেখানে নামি এবং তলোয়ারবাজ এখন বন্দী ছিল, কিন্তু নামির কাছে তালা খোলার চাবি ছিল। তার সাহায্যে সে তালা খুলতে শুরু করে। তখনই জোকারের এক সঙ্গী সেখানে আসে। সে তলোয়ারবাজের কাছে এলো এবং বলল, তুমি আমার ভাই এবং আমার লোকেদের খুব খারাপভাবে মেরেছ, আর আজ আমি তার বদলা নেব। আমিও তোমাকে একইভাবে মারব। এখন তলোয়ারবাজকে একটি গোল জিনিসের সাথে বেঁধে দেওয়া হয়েছিল, যেমন কোনো চাকা হয়, যার উপর জোকার তাকে মারত এবং চুরির সাহায্যে বারবার তার উপর আঘাত করত। কিন্তু তার নিশানা খারাপ ছিল, তার কোনো আঘাতই সঠিক লাগছিল না। এরই মধ্যে নামি তালা খোলে এবং দ্রুত বাইরে বেরিয়ে আসে। সে জোকারের লোকটিকে লাথি মারে এবং তাকে তলোয়ারবাজের দিকে ছুড়ে দেয়। তলোয়ারবাজ দ্রুত তাকে নিজের হাতে ধরে ফেলে। নামি তলোয়ারবাজের দড়ি খুলে দেয়। যেই সে আজাদ হয়, লোকটিকে পেটায় এবং অজ্ঞান করে দেয়। তারপর দুজনে এখান থেকে বাইরে বেরিয়ে আসে। এখন মেরিন বেসের মুখিয়া প্রধান এখানে চলে এসেছিলেন। এখানে মেরিন ক্যাপ্টেন মেরিন বেসের প্রধানের কাছে মিথ্যে বলে, যাতে সে কয়েবিকে ফাঁসাতে পারে। সে বলে যে এটি আমার ছেলের ভুল ছিল, যার কারণে সেই সামুদ্রিক লুটেরা লুফি গ্র্যান্ড লাইনের নকশা চুরি করে নিয়েছে এবং এখান থেকে পালিয়ে গিয়েছে। একজন নতুন মেরিন কর্মকর্তা আমার ছেলেকে বাঁচিয়েছে, এমনটা বলে সে তাকে কয়েদি কবির সাথে পরিচয় করিয়ে দেয়। মেরিন বেসের প্রধান যখন কয়েদিকে দেখে তখন তার সন্দেহ হয় যে সে ঘাবড়ে আছে, তাই নিশ্চিত যে সেও লুফির সাথে আছে।
তো তিনি তাকে একা দেখা করার জন্য ডাকেন। এখন যখন বন্দি তার সাথে দেখা করতে গেল, তখন মেরিন বেসের প্রধান তাকে বললেন, বলো তুমি কতদিন ধরে ওই সামুদ্রিক লুটেরাদের সাথে কাজ করছো? কারণ আমি সমস্ত সত্যি জানি, আমি নিশ্চিত। এখানে বেসের প্রধান এটাও বলেন, তোমাকে একবার লুফির সাথে দেখা গিয়েছিল, তো এখন যা কিছু সত্যি আছে দ্রুত বলে দাও। এটি শোনা মাত্রই বন্দি খুব ঘাবড়ে গেল এবং মেরিন বেসের প্রধানকে পুরো সত্যি বলে দিল। সে বলল যে লুফি আমাকে সাহায্য করেছিল, আমাকে আমার ক্যাপ্টেনের কাছ থেকে আজাদ করতে। তারপর আমি এবং সে ওই জাহাজ থেকে পালিয়ে এখানে এসেছিলাম। তারপরে সে চলে গিয়েছিল, কিন্তু আমি এখানেই রয়ে গেলাম, কারণ আমি মেরিন অফিসার হতে চেয়েছিলাম। এখন হেড বুঝতে পারলেন যে সে সত্যি বলছে, তো তিনি কয়েদিকে নিজের সাথে সামিল করে নিলেন, যাতে তারা দুজনে মিলে লুফিকে ধরতে পারেন। সেখানে জোকার লুফিকে ধরে ফেলেছে এবং তাকে একটি ট্যাঙ্কের ভেতর ফেলে দিয়েছে। যখন লুফির জ্ঞান ফিরল, তখন সে নিজেকে সেখানেই পেল এবং খুব ঘাবড়ে গেল, কারণ ওই ট্যাঙ্কে ধীরে ধীরে সমুদ্রের জল আসছিল, আর সমুদ্রের জলের কারণে লুফি নিজের শক্তি ব্যবহার করতে পারছিল না, কারণ সে এখানে দুর্বল হয়ে যাচ্ছিল। তারপর জোকারও এখানে চলে এলো এবং সে আবারও গ্র্যান্ড লাইনের জন্য জিজ্ঞেস করল, কিন্তু লুফি তাকে তা দেয় না। এর কারণে জোকার খুব রাগান্বিত হলো এবং সে ট্যাঙ্কে জলের গতি বাড়িয়ে দিল। এখন সমুদ্রের জল সেখানে দ্রুত পৌঁছতে লাগলো এবং লুফির ওপর পড়তে লাগলো। এখন আমাদের আবারও লুফির ছোটবেলা দেখানো হয়, যখন সে খুব উদাস ছিল, কারণ সেই সময় তার পাইরেট হিরো তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার যাওয়ার পর আরও একজন পাইরেট এখানে এলো যে খুব খারাপ ছিল। যেই সে এলো, সে লুফিকে ধরে ফেলল এবং তাকে মারতে লাগলো, তাকে বিরক্ত করতে শুরু করে দেয়। কিন্তু ঠিক সেই সময় সেই জলদস্যু হিরো আবারও এখানে চলে আসে। যখন সে দেখল যে এই লোকগুলো লুফির সাথে এমন ব্যবহার করছে, তখন সে ওই জলদস্যুর সমস্ত সঙ্গীকে এক এক করে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে সেই খারাপ জলদস্যু লুফিকে ধরে নৌকায় বসিয়ে নিয়ে গেল এবং সমুদ্রের দিকে রওনা দিল। তখনই একটি বিশাল সামুদ্রিক রাক্ষস চলে আসে এবং তার নৌকায় হামলা করে, যার ফলে তার নৌকা উল্টে যায়। দুজনেই সমুদ্রে পড়ে যায়। ডুবে যাওয়ার কারণে সেই খারাপ জলদস্যু সেখানেই মারা যায়। কিন্তু লুফি ডুবে মরার আগে এখানে সেই জলদস্যু হিরো আসে এবং তার প্রাণ বাঁচায়। এরপর আবারও সেই সামুদ্রিক রাক্ষস তাদের ওপর হামলা করতে ফিরে আসে। সে তার বড় মুখ খুলে ফেলেছিল এবং লুফিকে খেয়েই ফেলত। তখনই সেই জলদস্যু হিরো এসে তাকে বাঁচিয়ে নেয়। যেই রাক্ষস তার মুখ বন্ধ করল, সেই হিরো সরাসরি রাক্ষসের চোখের দিকে তাকিয়ে রইল। এতে রাক্ষস খুব ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু লুফি দেখে যে সেই রাক্ষস জলদস্যু হিরোর একটি বাহু কেটে নিয়েছে, যা দেখে লুফির খুব দুঃখ হলো। তো এখন লুফি বুঝতে পারল যে সত্যি আমি এখনো একটি বাচ্চা, আমি একজন জলদস্যু হওয়ার যোগ্য নই। এই সময় বাহাদুর জলদস্যু এই জায়গা থেকে রওনা হতে যাচ্ছিল। যাওয়ার আগে সে নিজের টুপি লুফিকে দিয়ে দিল। সেটাই ছিল লুফির জন্য তার শেষ স্মৃতি, যা বর্তমান সময়ে জোকারের সামনে লুফির হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সে তার টুপি বাঁচাতে পারেনি, কারণ জল ভরে যাওয়ার কারণে সে ট্যাঙ্কের ভেতর ডুবছিল। কিন্তু এই কারণে সে খুব রাগান্বিত ছিল। এরই মধ্যে নামি এবং তলোয়ারবাজও এখানে চলে এলো। নামি ট্যাঙ্কে আঘাত করে পথ তৈরি করল, যার ফলে ট্যাঙ্কটি ভেঙে গেল। ততক্ষণে লুফিও জলের মধ্যে অজ্ঞান ছিল। এখন যখন জোকার দুজনকে দেখে, তখন সে খুব ভয় পেয়ে যায়। সে তার সঙ্গীদের দেখে সাহায্য ডাকার চেষ্টা করে, কিন্তু নামি এবং তলোয়ারবাজ আগেই তার সঙ্গীদের মেরে ফেলেছিল। ফাটলগুলো খুব গভীর হয়ে গিয়েছিল, তাই ট্যাঙ্কটি ভেঙে যায় আর জলের স্রোতের সাথে লুফি বাইরে চলে আসে। ততক্ষণে তার জ্ঞানও ফিরে এসেছিল, আর এখন তার মুখ থেকে গ্র্যান্ড লাইনের নকশাও বেরিয়ে আসে। এখন লুফির সামনে দুটি জিনিস পড়েছিল, নকশা এবং তার টুপি, কারণ তার টুপি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই সে তার দিকে এগিয়ে যায়। লুফি টুপি তুলে নেয়, অন্যদিকে জোকার নকশা তুলে নেয়। এটি দেখে সে খুব খুশি হয়ে যায়। এটি দেখে তলোয়ারবাজ তার উপর তলোয়ার দিয়ে হামলা করে দেয়। তলোয়ারবাজ তার ঘাড় কেটে দিল, কিন্তু নিজের শক্তি দিয়ে সে আবারও নিজের ঘাড় জুড়ে নেয় এবং তারপর সে নিজের শক্তি দেখাতে শুরু করে। অর্থাৎ তার চোখের সামনে সে নিজের শরীরের অংশগুলো কাটে এবং আবারও জুড়ে দেয়। তারপর সে নিজের শরীরের অনেকগুলো টুকরো কেটে নামি এবং তলোয়ারবাজের ওপর হামলা করে। যদিও নামি এবং তলোয়ারবাজ তার শরীরের এই টুকরোগুলোর সাথে লড়াই করছিল, কিন্তু সে তাদের জোরে মারছিল। এটি দেখে লুফির জোকারের উপর খুব রাগ এলো, তাই সেও লড়াই করার জন্য উঠে দাঁড়ালো। সে তার বিশেষ হামলা চালালো। সে নিজের ঘুষি জোকারের পেটে মারল, কিন্তু জোকারের কিছুই হলো না। এখন জোকারও লুফির উপর হামলা করে।
জোকারের কাটা হাত এসে লুফির ঘাড় ধরে ফেলে এবং তার শ্বাসরোধ করতে থাকে। লুফি যখন চারপাশে দেখল তখন সেখানে অনেকগুলো বাক্স বা ডিব্বা পড়েছিল, যা লুফির নামিকে দেখালো এবং নিজের পুরো পরিকল্পনা বোঝালো। এরপর লুফি এবং তলোয়ারবাজ এমনটা করল। জোকারের টুকরোগুলো বাক্সের দিকে ছুঁড়ে দেয়, আর নামি দ্রুত একটি লাঠির সাহায্যে সেগুলোকে আটকে ফেলে। তাই জোকারের কাছে এখন শুধু কিছু অংশই বাকি ছিল। এখন সে খুব ছোট হয়ে গিয়েছিল। তারপর এখানে লুফি নিজের বিশেষ শক্তির ব্যবহার করে। সে নিজের হাত প্রসারিত করে এবং বড় বড় হাত বানিয়ে নেয়। দুই হাত দিয়ে তার উপর হামলা করে এবং তাকে উড়িয়ে দিয়ে ভাগিয়ে দেয়। এরপর লুফি সেই নকশা নামিকে দেয়, কারণ এখন তার দুজনের ওপর ভরসা হয়ে গিয়েছিল এবং তারা ভালো বন্ধু হয়ে গেল। এখন এই তিনজন ওখানকার কয়েদিদের আজাদ করে, যাদের দর্শক বানিয়ে সেখানে বসিয়ে রাখা হয়েছিল। সেখানে সামুদ্রিক বেসের প্রধান সামুদ্রিক ক্যাপ্টেনকে গ্রেফতার করলেন এবং তাকে সেখানেই বেঁধে রাখলেন, কারণ প্রধান জানতেন যে সে ভালো সামুদ্রিক ক্যাপ্টেন নয়, সে খুব খারাপ এবং অন্যায়কারী, সে খুব নির্দয়ও বটে। এখন সামুদ্রিক বেসের প্রধান সিদ্ধান্ত নিলেন যে এখন আমি নিজের নতুন সামুদ্রিক সেনাবাহিনী তৈরি করব এবং লুফিকে ধরতে যাব। তার নতুন সামুদ্রিক সেনাবাহিনী তার সামনে দাঁড়িয়েছিল, যার মধ্যে কয়েদি ছেলেটি এবং সামুদ্রিক ক্যাপ্টেনের ছেলেও সামিল ছিল। এর পরপরই লুফিকে ধরার জন্য তারা সমুদ্রের দিকে বেরিয়ে পড়ল। লুফি সবাইকে আজাদ করে দিল। নিজের দুই সঙ্গী নামি এবং তলোয়ারবাজের সাথে সে নৌকায় বসে সেখান থেকে চলে যায়। এখন নামি একা যায় এবং কাউকে ফোন করে জানায় যে গ্র্যান্ড লাইনের নকশা আমি পেয়ে গিয়েছি এবং এখন আমি আসছি, যাতে আমরা এখানে বুঝতে পারি যে নামি তাদের ধোঁকা দিচ্ছে এবং সে অন্য কারোর সাথে আছে। তারপর আমাদের সেখান থেকে 7 বছর আগের সময় দেখানো হয়, যেখানে লুফির এক ছোটবেলার বন্ধু নিজের গ্রামে গুজব ছড়াতো যে লুটেরারা এসে গিয়েছে আর দ্রুত লুকিয়ে পড়ো। এই কারণে প্রত্যেকে খুব ভয় পেয়ে যেত এবং তৎক্ষণাৎ নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ত। এখন মানুষ ভাবতে শুরু করেছিল যে হয়তো সে সত্যি বলছে, কিন্তু কিছু সময় পর মানুষ বুঝতে পারল যে সে মিথ্যে বলছিল। কোনো ডাকাত এখানে আসতই না, তাই এখন কেউ তার কথায় ভরসা করে না। তারা ভয়ও পায় না এবং ঘরে লুকিয়েও পড়ে না। এখন এই কাহিনী আজকের সময়ে আসে, যেখানে সেই বাচ্চাটি যে লুফির বন্ধু এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু তবুও সে গুজব ছড়াতে থাকে যে ডাকাত এসে গিয়েছে, দ্রুত লুকিয়ে পড়ো। কিন্তু এখন কেউ তার কথায় ভরসা করে না। অন্যদিকে লুফি এবং তার বন্ধুরা এগিয়ে যাচ্ছিল। তারপর তাদের জাহাজ ভেঙে গেল, কারণ তাতে একটি ছিদ্র হয়ে গিয়েছিল এবং জল ভেতরে আসছিল। তো এখন নতুন জাহাজ কেনার জন্য তারা লুফির বন্ধুর দ্বীপে আসে এবং নিজেদের পুরনো জাহাজটিকে জলে ডুবতে দেয়, যাতে কেউ তাদের ধরতে না পারে। মেরিন বেসের প্রধান নিজের দলের সাথে লুফিকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিলেন। জোকার সেই বাক্সগুলো থেকে নিজের শরীরের সমস্ত অংশ বের করে নিয়েছিল। সে সেগুলো জুড়ে নিয়েছিল এবং এখন সে আগের মতো হয়ে গিয়েছিল। সেও সেখানেই দাঁড়িয়েছিল। তারপর একজন অদ্ভুত মৎস্যজীবী তার কাছে আসে এবং বলে, আমার সাথে চলো, আমাদের মৎস্যজীবীদের প্রধান তোমাকে ডেকেছেন। কিন্তু জোকার তার সাথে যেতে মানা করে দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সেই অদ্ভুত মৎস্যজীবী তার মুখে ঘুষি মারে, যার ফলে জোকার অজ্ঞান হয়ে যায়। তারপর মৎস্যজীবী তাকে তুলে নিজের সাথে নিয়ে যায়। সেখানে লুফি এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছিল এবং নিজের জন্য নতুন নৌকার সন্ধানে ছিল। তার একটি জাহাজ পছন্দ হলো এবং যখন সে সেটি দেখতে গেল, তখন সেই জাহাজের মধ্যে লুফির বন্ধু উপস্থিত ছিল। কে ছিল যে গুজব ছড়াতো? এখানে সে লুফির সাথে দেখা করে এবং জানায় যে আমি এই জাহাজের দেখাশোনা করি। যদি তোমার এই জাহাজটি চাই তবে এসো, আমি তোমাকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। কারণ এই জাহাজটি তারই। শুধু জাহাজই নয়, পুরো দ্বীপটিও তার। এটি শুনে লুফি, নামি এবং তলোয়ারবাজ তার সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এখন লুফির বন্ধু ওই তিনজনকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়, যেখানে আমরা তার বাড়ি দেখি। সেটি অনেক শানদার, বিলাসবহুল এবং খুব সুন্দর ছিল, কারণ ওই মেয়েটি খুব ধনী ছিল। তারপর সেই মেয়েটি ভেতর থেকে বাইরে আসে। তার বন্ধুও তার সাথে ছিল। সেই মেয়েটির সাথে তার বন্ধুও ছিল, যার নাম ছিল ক্লাডর। এখন এই ধনী মেয়েটির কাল 18তম জন্মদিন, মানে সে কাল 18 বছরে পা দেবে। তো তার বন্ধু এখানে আসে এবং তাকে জন্মদিনের শুভকামনা জানায়। তারপর সে মেয়েটির সাথে লুফি, নামি এবং তলোয়ারবাজের পরিচয় করিয়ে দেয়, বলে যে এই তিনজনও আমার বন্ধু। তারপর ধনী মেয়েটি লুফির বন্ধুকে বলে যে আজ রাতে তুমি এবং তোমার বন্ধুরা এখানে আমাদের সাথে ডিনার করো। এখানে জানা যায় যে ওই ধনী মেয়েটির বাবা মা মারা গিয়েছেন, আর এখন সে এই বাড়িতে একা থাকে, তাই তার বন্ধু এবং চাকরেরা তার দেখাশোনা করে। এখন যখন সেই ধনী মেয়েটি একা বসেছিল, তখন চুপি চুপি সেই ছেলেটি, যে লুফির বন্ধু, তার কাছে আসে।
জন্মদিনের উপহার হিসেবে সে সমুদ্র থেকে নিয়ে আসা মুক্তো দেয় আর তাকে খুশি করার জন্য অনেক কথা বলে বলে যে আমি অনেকবার সমুদ্রে গিয়েছি এবং সেখানে অ্যাডভেঞ্চার করেছি। কথা বলতে বলতে মেয়েটির কাশি আসতে শুরু করে। তখন লুফির বন্ধু তাকে চা দেয় যাতে সে আরাম বোধ করে। যখন লুফি এবং নামি পোশাকের ঘরে গেল তখন নামি খুব অস্থির ছিল। এখানে এত পোশাক আছে, জানি না কোনটা পরা উচিত। তখনই একজন তলোয়ারবাজ সেখানে আসে এবং তাদের জিজ্ঞেস করে ওই ছেলেটি ওই ধনী মেয়েটির সাথে আছে, তোমরা কি তাকে চেনো? নামি বলে হ্যাঁ, মনে হয় আগে কখনো দেখা হয়েছে। লুফি এবং নামি দুজনেই বলে না, আমাদের তো এমন মনে হয় না। ক্লাডর তার মিষ্টি কথায় নামিকে খুশি করে দেয়। ধনী মেয়েটি তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে আমার সবথেকে ভালো বন্ধু মনে করি, তুমি আমার খুব কাছের। কিন্তু ক্লাডর তার বন্ধু নয় বরং শত্রু ছিল, কারণ ধনী মেয়েটিকে মারার জন্য সে দুই চাকরির সাথে মিলে একটি পরিকল্পনা করেছিল যাতে তার মৃত্যুর পর সবকিছু তার হয়ে যায় এবং সে এই দ্বীপে রাজত্ব করতে পারে। এই কারণেই ক্লাডর প্রতিদিন মেয়েটিকে বিষ দিচ্ছিল, যার ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল। এখানে দুই চাকর মেয়েটিকে মারার জন্য বিষাক্ত স্যুপ তৈরি করেছিল যাতে তার 18তম জন্মদিনের আগে তাকে মেরে ফেলতে পারে। তারপর রাতে একটি পার্টি হয় যেখানে লুফি, নামি এবং তলোয়ারবাজ খুব মজা করে। তারা সুস্বাদু খাবার খায়। এখানে নামি একজন লোকের সাথে কথা বলে। এখানে একজন বিশেষ ব্যক্তি ছিল, কারণ সে ধনী মেয়েটির কাজকর্মে লক্ষ্য রাখত। সে এখানকার ডিলার ছিল। এখন ধনী মেয়েটি ক্ল্যাডোরের সাথে এখানে আসে এবং নিজের ডিলারের সাথে দেখা করে। তারপর তলোয়ারবাজ ক্ল্যাডোরের সাথে কথা বলে আর জিজ্ঞেস করে তোমাকে আমার চেনা মনে হচ্ছে, আমরা কি আগে কখনো দেখা করেছি? যার ওপর ক্ল্যাডোর মানা করে দেয়, না আমার মনে হয় না, আমরা প্রথমবার দেখা করছি। এখন ডিলার ধনী মেয়েটিকে বলে যে তাকে কিছু জরুরি কথা বলতে হবে, কিন্তু ক্ল্যাডোর মানা করে দেয় এবং বলে পরে কথা বলবো, আগে খাবার খাই। এখন যখন এই সমস্ত লোক খাবার খাচ্ছিল তখন লুফি ওই ধনী মেয়েটির সাথে ওই জাহাজ সম্পর্কে কথা বলে যে আমাদের ওই জাহাজটি চাই, কারণ আমরা জলদস্যু এবং গ্র্যান্ড লাইন যাচ্ছি, তাই আমাদের ওই জাহাজটি চাই। ধনী মেয়েটি বলে যে আজ রাত 12টার পর আমার 18 বছর পূর্ণ হবে, তারপর সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে, তখন আমি তোমাকে জাহাজ দিয়ে দেব। সে কথা বলছিল আর মেয়েটি এখন অসুস্থ বোধ করতে শুরু করেছে। ক্ল্যাডোর বলে যে তার একটু আরাম প্রয়োজন, এখন তোমরা সবাই এখান থেকে চলে যাও, কিন্তু ধনী মেয়েটি মানা করে দেয়, বলে না না, তাদের যেতে বলো না, আজ রাতে তারা এখানেই থাকবে। এটি শোনা মাত্রই ক্ল্যাডোরও চুপ হয়ে গেল। তারপর সে ওই ধনী মেয়েটিকে তুলল এবং তাকে তার ঘরে পৌঁছে দিতে চলে গেল। এখন মেরিন বেসের প্রধান এবং কয়েদি যখন একসাথে বসেছিলেন তখনই মেরিন ক্যাপ্টেনের ছেলে সেখানে এলো এবং বলল যে একটি দ্বীপের কাছে আমরা লুফির জাহাজের মালামাল পেয়েছি। মেরিন বেসের প্রধান বললেন তার মানে লুফি ওই দ্বীপে গিয়েছে, তো এখন তোমরা দুজনে ওই দ্বীপে যাও এবং লুফিকে এখানে নিয়ে এসো। এখন যখন ডিলার একা ছিল তখনই ক্ল্যাডোর তার কাছে আসে, কারণ সে ডিলারকে মেরে ফেলতে চেয়েছিল। কারণ ছিল এই যে ক্ল্যাডোরের আসল সত্য জেনে গিয়েছিল। আজ রাতে সে ধনী মেয়েটিকে পুরো ব্যাপারটা জানাতে চেয়েছিল। এখন এখানে আমরা দেখলাম যে ক্ল্যাডোরের দৌড়ানোর গতি এবং ব্লেড ধরার ক্ষমতাও কম নয়। তার হাতে 5টি ব্লেড ছিল। সে ওই ব্লেডগুলো দিয়ে ডিলারকে বিদ্ধ করল এবং তাকে খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলল। এখন আমরা জোকারকে দেখি, যাকে মৎস্যজীবী তার প্রধানের কাছে নিয়ে এসেছিল। প্রধান জোকারকে বলে যে আমি সবথেকে বড় আর এখানকার সবথেকে বিপজ্জনক পাইরেট। যদি তুমি এখানে কিছু লুট করো তবে তার অর্ধেক অংশ আমাকে দিতে হবে। তখন জোকার বলে কিন্তু আমি কিছুই করতে পারছি না, এখানে একটি ছেলে আছে যার নাম লুফি, যে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তার কাছে গ্র্যান্ড লাইনের নকশাও আছে, সেই গুপ্তধন খুঁজে বের করবে। তখন মৎস্যজীবীদের প্রধান জিজ্ঞেস করে লুফি কে এবং সে এখন কোথায়? জোকার বলে তুমি আমাকে ছাড়ো, আমি জানি না সে এখন কোথায়, কিন্তু আমি তোমার তাকে খোঁজার কাজে সাহায্য করতে পারি। তখন প্রধান তার উপর ভরসা করে এবং তাকে ছেড়ে দেয়। এখন লুফি এবং তলোয়ারবাজ খাবার খাওয়ার জন্য এবং মদ খাওয়ার জন্য নিজেদের কামরা থেকে বাইরে বের হও। আর এখন এই দুজনে একসাথে রান্নাঘরে যায়, যেখানে লুফির বন্ধু আগেই উপস্থিত ছিল। আর এখন এই 3 জন এখানে কথাবার্তা বলতে শুরু করে। এখন নামিও নিজের কামরা থেকে বাইরে আসে আর এখানে জিনিসপত্র চুরি করতে শুরু করে, যার পর সে ধনী মেয়েটির কামরায় চলে যায়। সেই মেয়েটির নামির হাতে ব্যাগ দেখে বুঝে যায় যে সে চুরি করছে, কিন্তু তবুও সে নামিকে কিচ্ছু বলে না, বরং বন্ধুদের মতো তার সাথে কথা বলতে শুরু করে। তাদের কথার মাঝখানে লুফির বন্ধু বলে আমার বাবাও অনেক বড় জলদস্যু ছিলেন, কিন্তু এখন তিনি নিখোঁজ। তার নাম শোনা মাত্রই লুফি হঠাৎ চেঁচিয়ে উঠল, আরে আমি তাকে চিনি, আমি তার সাথে দেখা করেছি এবং আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে তোমার বাবার সাথে দেখা করিয়ে দেব। এখন তলোয়ারবাজ তাকে জিজ্ঞেস করল এখানে কি খাবার মতো মদ আছে?
তো সে বলল, হ্যাঁ, বেসমেন্টে অনেক মদ আছে, ওখানে গিয়ে খেতে পারো। এখন তলোয়ারবাজ এবং লুফির বন্ধু বেসমেন্টে আসে, কিন্তু যখন তারা এগিয়ে যাচ্ছিল তখন তারা এখানে ডিলারের লাশ পড়ে থাকতে দেখল। তাকে দেখার পর দুজনে খুব বিচলিত হয়ে যায় এবং ভাবতে শুরু করে যে তাকে কি মেরেছে। তখনই ক্ল্যাডোর তাদের সামনে চলে আসে। সেও তাদের নিজের 5টি ব্লেড দেখায়। সেগুলো দেখে তলোয়ারবাজ বুঝে যায় যে সে কে। ক্ল্যাডোর আসলে ব্ল্যাক আর্মির ক্যাপ্টেন ছিল, যারা খুব খারাপ সামুদ্রিক লুটেরা হয়। তার জন্য অনেক পুরস্কার রাখা হয়েছিল। এখন হঠাৎ তলোয়ারবাজ নিজের তলোয়ার দিয়ে তার উপর হামলা করে, কিন্তু ক্ল্যাডর নিজের ব্লেড দিয়ে তার তলোয়ার নিচে ফেলে দেয়, আর এইভাবে সে তার হামলা থেকে বেঁচে যায়। তারপর ক্ল্যাডর নিজের দ্রুত গতির শক্তি দিয়ে সে ওখান থেকে গায়েব হয়ে গেল। এরই মধ্যে ক্ল্যাডরের 2 সঙ্গী চাকরেরা এখানে আসে। একজন চাকর তলোয়ারবাজের মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এটি দেখে লুফির বন্ধু এখান থেকে দ্রুত কোনো একটি ছোট জায়গা দিয়ে পালিয়ে যায়, আর সে চাকরদের হাতে ধরা পড়া থেকে বেঁচে যায়। এখন ক্ল্যাডর আবার এখানে এলো এবং নিজের চাকরদের বলে যে ডিলার এবং তলোয়ারবাজের লাশ খুঁজে বের করো। বলেছে সে এখান থেকে চলে গিয়েছে। লুফি রান্নাঘরে এলো কারণ তার খুব খিদে পেয়েছিল। তো সে বিষাক্ত স্যুপ দেখে নিজেকে সামলাতে পারল না, আর সে পুরো স্যুপটি খেয়ে নিল। যাতে তার মৃত্যু হলো না, কিন্তু সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল। সেখানে নামিও ধনী মেয়েটির সাথে কথা বলার পর তার ভালো বন্ধু হয়ে গেল, আর যে জিনিসগুলো নামি চুরি করেছিল সে সব কিছু আবার আগের জায়গায় রেখে দিল। সেখানে 2 চাকর, ডিলারের লাশ এবং অজ্ঞান তলোয়ারবাজকে একটি কুয়োর কাছে জড়ো করা হলো এবং তাদের কুয়োর মধ্যে ফেলে দেওয়া হলো। এরপর ওই লোকগুলো সেখান থেকে চলে গেল। লুফির বন্ধু, যে আগে থেকে খুব ঘাবড়েছিল, এখন আবার প্রতিটি বাড়িতে গিয়ে দেখতে শুরু করে, আর এইবার সত্যিটা বলে যে ইয়ার আমার ওপর ভরসা করো এবং উঠে পড়ো, লুটেরারা সত্যি সত্যিই এখানে চলে এসেছে। যদিও এইবার সে সত্যি বলছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতে রাজি ছিল না। তারপর লুফির অন্য বন্ধু, যে কিনা বন্দী, কবি, নিজের সঙ্গীদের সাথে এখানে আসে। এখানে লুফির বন্ধু সেই বন্দীকে সবকিছু বলে যে ব্ল্যাক আর্মির ক্যাপ্টেন এখানে এসেছে এবং সবাইকে মারছে। আমি তোমাকে এই ব্যাপারে জানাতে এসেছি। যার ওপর মেরিন ক্যাপ্টেনের ছেলে বলে যে এইসব মিথ্যে, ব্ল্যাক আর্মির ক্যাপ্টেনকে আমার বাবা মেরে ফেলেছিলেন, এই জন্যই আমরা এখানে কাজ করতে এসেছি। এটাই তো আমরা করব, লুফিকে খুঁজে বের করার জন্য। তার নাম শুনে লুফির বন্ধু বলে, তোমরা এখানে লুফিকে খুঁজতে এসেছো, সেও এখানে আছে। আর তারপর সে তাদের লুফির কাছে নিয়ে যায়। অন্যদিকে যখন নামি রান্নাঘরে আসে তখন সে খুব বিচলিত হয়ে পড়ে। লুফি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে বুঝতে পারে না যে স্যুপ খাওয়ার পর সে কিভাবে অজ্ঞান হলো, কিন্তু তারপর সে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায় এবং সে দ্রুত কোথাও লুকিয়ে পড়ে। আসলে সেখানে ক্ল্যাডর এবং তার সঙ্গীরা চলে এসেছিল। এই 2 জন চাকর এবং তাদের কথা শুনছে। নামি সবকিছু বুঝে যায় এই লোকগুলো কি করতে চলেছে। এরা ধনী মেয়েটিকে মেরে ফেলবে। লুফির বন্ধু বাড়ির বাইরে ছিল, সে মেরিন সেনাবাহিনীকে ডেকে এনেছিল। এখন যেই ক্ল্যাডর দরজা খোলে, লুফির বন্ধু জানায় যে সে ব্ল্যাক আর্মির ক্যাপ্টেন এবং দস্যু। কিন্তু এখানে ক্ল্যাডর তার উপর দোষারোপ করতে শুরু করে এবং বলে যে তার মানসিক অবস্থা ঠিক নেই, তাই সে প্রায়ই এমন কথা বলতে থাকে। সে ছোটবেলা থেকেই এমন সব গল্প বানিয়ে আসছে। এখন এটি শুনে লুফির বন্ধুর কথা কেউ বিশ্বাস করে না, কেবল সেই কয়েদি ছেলেটি কবি ছাড়া। তার মনে হলো যে ক্ল্যাডো মিথ্যে বলছে আর লুফির বন্ধু সত্যি বলছে। এখন মারিন ক্যাপ্টেনের ছেলে ক্ল্যাডোরকে বলে যে লুফি এখানে আছে, তো ক্ল্যাডোর হ্যাঁ বলে এবং সে লুফিকে সোপর্দ করে দেয়, যে আধা অজ্ঞান ছিল। তখনই নামি সেখান থেকে বের হয়। সে একটি কলম দিয়ে চাকরের উপর হামলা করে এবং তাকে অজ্ঞান করে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে যায়। লুফির বন্ধুও সেখান থেকে পালিয়ে গেল এবং ধনী মেয়েটির কাছে পৌঁছালো। ক্ল্যাডোর কয়েদি ছেলেটিকে বলে, তুমি এখানে কি করছো, এখান থেকে চলে যাও। সে তাকে গালি দিল এবং তার উপস্থিতিতেই দরজা বন্ধ করে দিল। এখন নামিও সেই ধনী মেয়েটির কাছে চলে এলো, যেখানে লুফির বন্ধু আগে থেকেই উপস্থিত ছিল। এখন এখানে নামি এবং লুফির বন্ধু মিলে সেই ধনী মেয়েটিকে ক্ল্যাডোরের আসল সত্য জানায়, যে সে তোমার বন্ধু নয় বরং শত্রু এবং সবকিছু পাওয়ার জন্য তোমাকে মারার ষড়যন্ত্র করছে। এখন সেই তলোয়ারবাজ যে জীবিত ছিল, যাকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সে সেখানে জ্ঞান ফিরে পেল। সে দড়ি বাইরে ছুঁড়ে দিল এবং বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু যেহেতু কুয়োটি খুব গভীর ছিল তাই সে বাইরে বেরোতে পারল না। তবুও সে হার মানল না, সে বারবার চেষ্টা করতে থাকল। এখন এখানে আমাদের তলোয়ারবাজের অতীতের একটি দৃশ্য দেখানো হয়েছে।
যখন সে ছোট ছিল তখন সে তলোয়ারবাজ হচ্ছিল। সে তার বন্ধুর কাছে ওয়াদা প্রতিজ্ঞা করেছিল যে আমি পৃথিবীর সবথেকে বড় তলোয়ারবাজ হব। কিন্তু পরে সে জানতে পারে যে তার বন্ধু মারা গিয়েছে। সে খুব দুঃখিত হলো। তারপর সে ভাবল যে তার বন্ধুর কাছে করা প্রতিজ্ঞা পূরণ করতে হবে, আর এই কারণেই সে পৃথিবীর সবথেকে বড় তলোয়ারবাজ হতে বেরিয়ে পড়ল। এখন 12টা বেজেছিল, আর সেই ধনী মেয়েটি 18 বছরের ছিল। এখন ক্লাডোর তার সমস্ত বিষয় সম্পত্তি দখল করতে এবং তাকে মেরে ফেলতে যাচ্ছিল। সে বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দিল যাতে মেয়েটি নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে না পারে। তারপর সে তার অস্ত্রশস্ত্র, ধারালো অস্ত্র এবং নিজের চাকরদের নিয়ে সেই ধনী মেয়েটির কামরায় গেল। কিন্তু ধনী মেয়েটি আগেই লুফির বন্ধু এবং নামির সাথে লুকানো পথ দিয়ে পালাচ্ছিল। এই পথগুলো দেওয়ালের ভেতরে বানানো হয়েছিল, আর তারা একটি সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছিল। তখনই ধনী মেয়েটি কাশি দিল, আর ক্ল্যাডোর তার শব্দ শুনে নিল এবং সে জেনে গেল যে তারা কোথায় আছে। তাই সে তার তলোয়ার ধরা হাতটি সেই দেওয়ালের উপর রাখল। 3 জন তলোয়ার থেকে কোনো মতে রক্ষা পেল, আর এখন তারা তাড়াতাড়ি সেখান থেকে পালাতে লাগল। তলোয়ারবাজ এখন নিজেই কুয়োর ওপর ওঠার চেষ্টা করে। সে উঠছিল কিন্তু বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু এইবারও সে হার মানল না এবং সে খুব সাহসের সাথে আবারও উঠে দাঁড়িয়ে চড়াই শুরু করল এবং অবশেষে সে কুয়ো থেকে বাইরে বেরিয়ে এলো। সেখানে সেই কয়েদি ছেলেটি লুফিকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। লুফির জ্ঞান ফিরে এলো, তো কয়েদি ছেলেটি তার কাছে গেল। এখন লুফি পুরোপুরি সজ্ঞানে ছিল। সে কয়েদি ছেলেটিকে বলে যে আমাকে এখান থেকে ফিরে যেতে হবে, কারণ ক্লাডোর সত্যি খুব বিপজ্জনক, আর আমার বন্ধুদের প্রাণ বিপদে আছে। আমাকে তাদের বাঁচাতে হবে, কারণ সে সত্যিই ব্ল্যাক আর্মির ক্যাপ্টেন। কিন্তু তখনই মেরিন ক্যাপ্টেনের ছেলে লুফির ওপর বন্দুক তাক করে, যাতে সে এখান থেকে পালাতে না পারে। এরই মধ্যে তলোয়ারবাজও এখানে চলে এসেছিল এবং সে তার সমস্ত সঙ্গীদের মেরে ফেলে। তারপর মেরিন ক্যাপ্টেনের ছেলেকে ঘুষি মারে, যার ফলে সেও সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর লুফু এবং তলোয়ারবাজ নিজেদের বন্ধুদের বাঁচাতে বের হয়। বাড়ির ভেতরে 3 জন মানে ধনী মেয়েটি, লুফির বন্ধু এবং নামি একটি পুরনো ঘরে লুকিয়ে পড়ে। কিন্তু তারপর ক্ল্যাডোরও সেখানে চলে আসে। তার সন্দেহ হয় যে তারা সেখানেই লুকিয়ে আছে, তো সে তাদের খুঁজতে শুরু করে। এরই মধ্যে লুফি এবং তলোয়ারবাজ বাড়ির রাস্তা খুলে ভেতরে চলে আসে। লুফি ওপরের দিকে যায় এবং তলোয়ারবাজ অন্যদিকে। তলোয়ারবাজের সামনে ক্ল্যাডোরের 2 চাকর একসাথে চলে আসে, তো সে দ্রুত নিজের তলোয়ার ধরে এবং তাদের সাথে লড়াই শুরু করে দেয়। যেই ধনী মেয়েটি এবং নামি বাইরে আসে, ক্ল্যাডোর তৎক্ষণাৎ সামনে এগিয়ে যায় এবং তাদের ধরে ফেলে। সে তাদের মেরেই ফেলত। তখনই লুফির বন্ধু নিজের অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার জন্য, কিন্তু এইবারও ক্ল্যাডোর বেঁচে যায়, তার কিছুই হয় না। তারপর ক্ল্যাডোর পুরো গতিতে তার কাছে আসে, তার উপর হামলা করে এবং তাকে দূরে ছুঁড়ে ফেলে। তারপর সে ধনী মেয়েটি এবং নামির কাছে আসে। সে ধনী মেয়েটিকে মারার জন্য নিজের ব্লেড যুক্ত হাতটি তোলে, কিন্তু তখনই লুফি পিছন থেকে আসে, যে নিজের হাত ইলাস্টিক ও লম্বা করে নিয়েছিল এবং তাকে ধরে ফেলল, আর এইভাবে ধনী মেয়েটিকে বাঁচিয়ে নিল। এরপর এখন লুফি ক্ল্যাডোরের সাথে লড়াই শুরু করে। নিজের ইলাস্টিক শক্তি ব্যবহার করে সে তাকে তোলে এবং মারতে থাকে, কিন্তু যেহেতু ক্ল্যাডোর খুব বিপজ্জনক এবং শক্তিশালী ছিল, তাই লুফি তার সাথে বেশিক্ষণ মোকাবিলা করতে পারে না। ক্ল্যাডোর বারবার লুফির ওপর হামলা করে, যার কারণে লুফিকে কিছুটা থামতে হয়। কিন্তু তারপর যখন সুযোগ পায়, লুফি তাকে জোরে আঘাত করে, আর সে দূরে গিয়ে পড়ে। তলোয়ারবাজও 2 চাকরের সাথে লড়াই করার পর তাদের খুব মারছিল। একবার সে তলোয়ার দিয়ে এমনভাবে আঘাত করল যে সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল, আর এইভাবে সে তাদের জোরে জোরে মারছিল। সেখানে ক্ল্যাডোরও আসে। এখন লুফির সামনে এসে লড়াই করে, নিজের ব্লেড দিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে এবং পেটায়, কিন্তু লুফির ওপর এর খুব একটা প্রভাব পড়ে না। সে খুব সহজেই নিজেকে বাঁচিয়ে নেয়। এখন এখানে লুফি নিজের সবথেকে বিশেষ কৌশল ব্যবহার করে। সে নিজের নমনীয়তার শক্তি ব্যবহার করে এবং নিজের ঘাড় লম্বা করে দেয়, আর সেই অস্ত্র দিয়ে ক্ল্যাডোরের ওপর হামলা করে এবং তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তলোয়ারবাজও তার 2 সঙ্গীকে হারিয়ে দেয় এবং তাদের বন্দী করে নেয়, মানে সে 3 জনকেই ধরে ফেলে। এখন এইভাবে এই সমস্ত বন্ধুরা তাদের সাথে লড়ল এবং তাদের হারালো, আর সবাই বেঁচে গেল। কিন্তু নামি বলে আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়া উচিত, কারণ মেরিন সেনাবাহিনী জেনে গিয়েছে যে আমরা এখানে আছি। তারা নিশ্চয়ই আমাদের ধরতে আসছে, আর যেহেতু তাদের কাছে পালানোর মতো কোনো জাহাজ ছিল না, তাই ধনী মেয়েটি তাদের সেই জাহাজটি দিয়ে দেয়। এখন এখানে সেই গুজব ছড়ানো ছেলেটি, যে লুফির বন্ধুও বটে, সে তার সাথে রোমাঞ্চকর যাত্রায় যাওয়ার জন্য নিজের প্রস্তুতি নিচ্ছে। আর এখন এই 4 জন সেই জাহাজে বসে এই দ্বীপ থেকে বেরিয়ে যায়। এখন আমাদের দেখানো হয় যে ক্ল্যাডোরও মারা যায়নি, বরং তাকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল এবং সেও নৌকায় বসে এই দ্বীপ থেকে বেরিয়ে গেল। কয়েদি ছেলেটি কবি ফিরে এসেছিল, যেখানে সে মেরিন বেসের প্রধানের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু লুফিকে ধরতে পারিনি।
প্রধান তাকে বলেন, চিন্তা করো না, তুমি চেষ্টা করেছ এবং নিজের কাজও সম্পন্ন করেছ। তুমি ওই লোকগুলোকে দ্বীপের বাইরে বের করে দিয়েছ। ব্যাস, এখন আমরা তাদের ধরে নেব। তিনি এটাই বলছিলেন কারণ তিনি দূরবীন দিয়ে লুফির জাহাজটি দেখতে পাচ্ছিলেন। আর মেরিন বেসের হেড বলেন, দ্রুত ওদের জাহাজে হামলা করো। সেখানে সমস্ত লোক তাদের নতুন জাহাজে খুব মজা করছিল, আনন্দিত মনে নিজেদের যাত্রা অব্যাহত রেখেছিল। কিন্তু তখনই তাদের ওপর বোমা বর্ষণ শুরু হয়ে গেল। এটি দেখে সমস্ত বন্ধুরা সামনে চলে এলো। লুফি দূরবীন দিয়ে দেখে যে এই সব কে করছে, আর সে সেখানে মেরিন বেসের প্রধানকে দেখে। তাদের দেখে লুফি খুব অবাক হলো এবং বলল, উনি আমার দাদা। এটি শুনে বাকি তিনজনও বেশ চমকে গেল। লুফির বন্ধু নামি এবং তলোয়ারবাজ জিজ্ঞেস করল, উনি তোমার দাদা? লুফি হাঁ-সূচক মাথা নাড়ল, আর তারা ভাবতে লাগলো তিনি এমনটা কেন করছেন। এই বিস্ময়ের সাথেই এই কাহিনী শেষ হয়। সবশেষে একটা কথাই বলবো, জলদস্যু রজার বা লুফি আমাদের একটা সত্যিই শিখিয়ে গেছে, জীবনটা কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং এক রোমাঞ্চকর অভিযানের জন্য। আপনার স্বপ্ন যদি আপনাকে ভয় না দেখায়, তাহলে বুঝবেন আপনার স্বপ্নটি যথেষ্ট বড় নয়। তাই স্বপ্ন দেখুন, ঝুঁকি নিন এবং নিজের গল্পের রাজা নিজেই হন।